সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম সবাইকে। উম, আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অনেকেই অনেক প্রিয় একজন মানুষ এবং খুব সুন্দর একজন ব্যক্তিত্ব, ফারিয়া ইসলাম বৃষ্টি আপু। তো বৃষ্টি আপু, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগতম। অনেক ধন্যবাদ রাতুল ভাই, আমাকে invite করেছেন। যে আপনি আপনি এবং একটু বলতে চাই যে একটা চমৎকার ইনিশিয়েটিভ ছিল যে এই পুষ্টি বিষয়ক ব্যাপারগুলো নিয়ে আপনি কথা বলছেন, বিভিন্ন বিষয় ভিত্তিক ব্যাপারগুলো আপনি তুলে ধরছেন সবার সামনে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। জি, আসলে আমাদের শো এর উদ্দেশ্যই হচ্ছে যদি একজন মানুষও এই শো দেখে কিংবা লাইভ দেখে যদি সচেতন হয়, সেটাই হচ্ছে গিয়ে আমাদের সাফল্য। তো ফারিয়া ইসলাম বৃষ্টি আপু সম্পর্কে একটু যদি পরিচয় দিই সবার মাঝে, তো আপু এখন বর্তমানে ডায়েটিশিয়ান হিসাবে খিলগাঁও ডায়াবেটিক এন্ড স্পেশালাইজড হসপিটালে কর্মরত আছেন। এছাড়াও উনি বর্তমানে একজন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার একজন ফ্যাকাল্টি মেম্বার। এছাড়াও ইতিপূর্বেও তিনি নেপালে কাজ করেছেন নরওয়ের একটি এনজিও সংস্থা নোরেসে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে। বর্তমানে তিনি আবারও নরেসের সাথে যুক্ত হয়েছেন। এছাড়াও উনি একজন ট্রাভেল ব্লগার, বিউটি মডেল, বিতার্কিক সহ বিভিন্ন কাজে জড়িত। তো আপুর আসলে পরিচয় আমি শেষ করতে পারবো না। আপু, তাহলে মূল পয়েন্টে কিংবা আজকের অনুষ্ঠানের যে আমাদের যে টপিক ছিল, অর্থাৎ পুষ্টিবিদের কাছেই আসলে পুষ্টি জ্ঞান কিংবা পুষ্টি সম্পর্কে জানতে কেন যাওয়া উচিত, তো এই ব্যাপারে মনে হয় আমাদের শো শুরু করার সময় এসে গেছে। আপু কি বলেন? জি, আচ্ছা আপু, মনে হয় মূল তাহলে কথায় আমি চলে আসবে। যদি তো আমি যদি আসলে আপনাকে এইভাবে জিজ্ঞাসা করি যে আসলে পুষ্টিবিদ এই কথাটা বলতে আমরা আসলে কাদের বুঝি, বা একজন পুষ্টিবিদ বলতে গেলে আসলে কাদের বুঝবো, কিংবা একই সাথে যদি কেউ দাবি করে যে আমি একজন পুষ্টিবিদ কিন্তু আসলে তিনি আর পুষ্টিবিদ নন, কিংবা সাধারণ মানুষ আসলে এই ডিফারেন্সিয়েটটা কিভাবে করবে? এছাড়াও আহ, আপনি একজন ডায়েটিশিয়ান, আমি একজন নিউট্রিশনিস্ট, আসলে এই পার্থক্যগুলা একজন সাধারণ মানুষের চোখে কিভাবে ধরা পড়বে, কিংবা একজন আমি যদি একদম লেম্যানের জন্য প্রশ্নটি করে থাকি, তাহলে আপনার আসলে উত্তরটা কি? ধন্যবাদ তানভীর ভাই আপনার প্রশ্নের জন্য। যেহেতু আমরা আজকে আসলে এই সাবজেক্ট নিয়ে কথা বলবো, আপনার এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। তো আমি একটু এলাবোরেটলি অ্যান্সার দেই, যেহেতু প্রশ্নটা করেছেন। প্রথম কথা হচ্ছে, যদি আমি গ্লোবাল ওয়াইজ চিন্তা করি, সারা বিশ্বে যারা পুষ্টিবিদ হিসেবে চাকরি করছেন বা চর্চায় আছেন, এখন বর্তমানে বাংলাদেশেও যারা পুষ্টিবিদ হিসেবে চর্চায় আছেন বা প্র্যাকটিস করছেন, তাদেরকে কিন্তু মিনিমাম একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগে। লাইক আপনি যদি নিউট্রিশন বেস কোনো সাবজেক্ট থেকে আপনার ব্যাচেলার ডিগ্রি করেন, কোনো কোনো ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি সহ অনেকে মানে বোধ করেন যে মাস্টার ডিগ্রি সহ আপনার আসলে চাকরিতে জয়েন করা বা কোনো জায়গায় কাজ করার জন্য আপনার মাস্টার্স ডিগ্রিটাও দরকার। সুতরাং আপনি গ্লোবাল আসপেক্টে চিন্তা করলে অবভিয়াসলি আপনাকে হচ্ছে আপনার ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি প্রয়োজন যদি আপনি একজন পুষ্টিবিদ হিসেবে কাজ করতে চান। দ্বিতীয়ত আসেন, যেহেতু আমি বলছি একটু এলাবোরেট করব, আমি হয়তো একটু বড় হবে অ্যান্সারটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন এর পরে একজন পুষ্টিবিদ হিসেবে কিন্তু আপনি আপনার এই এডুকেশনাল ডিগ্রি গুলোকে কাজে লাগাতে পারছেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন একজন ডায়েটিশিয়ান হিসাবে কাজ করতে যাবেন, একটু আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে পুষ্টিবিদ ডায়েটিশিয়ান কিভাবে বুঝবে মানুষ বা এরকম কিছু, এটাও আমি গ্লোবাল আসপেক্টে বলছি, এবং গ্লোবাল আসপেক্ট শব্দটা আমি বারবার কেন ইউজ করছি সেটাতেও আমি আসবো। আসলে কারণ হচ্ছে, যখন আপনি ডায়েটিশিয়ান হিসাবে কাজ করতে যাবেন, সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ছাড়াও কিন্তু আপনার এক্সট্রা কিছু, লাইক আপনি কোথাও ইন্টার্নি করছেন বা কারো সিনিয়রের আন্ডারে কিছুদিন কাজ করে শিখে আসছেন, কারণ আপনাকে কিন্তু ওই জায়গাটাতে পেশেন্ট হ্যান্ডেল করতে হচ্ছে। আমরা ডায়েটিশিয়ান কাদেরকে বলি? বেসিক্যালি যারা রোগী দেখেন বা রোগীদেরকে বিভিন্ন ডিজিজ অনুযায়ী তাকে মানে বিভিন্ন রকমের ভাবে পথ্য দিচ্ছেন, ফলো আপে রাখছেন, এবং তার খাবার দাবার কি টাইপের হতে পারে একটা সম্পূর্ণ ডায়েট চার্ট প্রোভাইড করছেন। ঠিক আছে, আমরা তাদেরকে ডায়েটিশিয়ান বলছি। তো তখন আপনাকে ডেফিনেটলি কিছু ব্যাপার মাথায় রাখতে হয় যে আপনি যখন স্বাস্থ্যের সাথে রিলেটেড কোনো কাজ করতে যাচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়।
হ্যাঁ, খুবই সাধারণ মানুষরা যেমন আমরা মনে করি যে হ্যাঁ খাবারের সাথে হেলথের একটা ডিরেক্ট রিলেশন আছে, এটা আমরা এখন বুঝি। আসলে একটা সময় ছিল এই ব্যাপারটা নিয়ে কেউ কখনো চিন্তাই করে নাই, যে আচ্ছা খাচ্ছি ঘুমোচ্ছি এই হচ্ছে, বাট রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের জানা ছিল একটা সময়। কিন্তু এখন কিন্তু এই খাবারটাও যে স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই ব্যাপারটাও কিন্তু মানুষ জানছে। তো যখন আপনি মানুষের হেলথ নিয়ে কাজ করবেন, মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলতে যাবেন, তখন কিন্তু আপনার কিছু মানে নলেজ থাকতে হবে ওই ব্যাপারটাতে। আপনাকে জানতে হবে আসলে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, বা উনি কি আসলে যে প্রেসক্রিপশনটা আমি দিচ্ছি বা আমি যে খাবারের কথা বলছি ওই ব্যাপারটাতে আমার প্রপার নলেজ আছে কিনা। কেবল তাইলেই কিন্তু একটা স্বাস্থ্যগত বিষয়ে আমার কথা বলা উচিত। এখন আসেন আহ, আহ, এখন আসেন যে বারবার একটা কথা বলছিলাম যে গ্লোবাল আসপেক্টের কথা, এই কারণে বলছি আমরা, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যখন একটা প্রফেশনাল লাইফে যাই, আহ, আপনি যখন এমনিতে কাজ করে যাচ্ছেন, আপনি পুষ্টি নিয়ে কাজ করছেন, সেই ব্যাপারে আসলে যে কেউ করতে পারে। যে কেউ যদি তার একটা পুষ্টির উপরে ইন্টারেস্ট থাকে, যে আমি হ্যাঁ এই সাবজেক্টটাতে আমি ইন্টারেস্টেড, সে যদি একটা বিষয় সম্পর্কে বারবারে জানতে চায়, অবভিয়াসলি প্রত্যেকের এই জায়গাটাতে জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, শেখার কোনো শেষ নেই। কিন্তু আপনি যখন একজন প্রফেশনাল হিসেবে কাজ করতে যাবেন, তখন কিন্তু আহ, কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে লিগ্যাল রেগুলেটরি, যে আইনত সেট করে দেওয়া যে আপনাকে একজন পুষ্টিবিদ হিসেবে বাংলাদেশে কাজ করতে হলে আপনাকে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, অথবা আরো কোনো কোনো বিষয় হয়তো বা যদি গভর্নমেন্ট সেট করে দেয়, যে যেমন আপনাকে 1 বছর, রেজিস্ট্রেশন। হ্যাঁ রেজিস্ট্রেশন, লাইসেন্স, এই বিষয়গুলো কিন্তু তখন সাথে সাথে চলে আসে। দ্বিতীয়ত আসেন স্ট্যান্ডার্ডাইজেশন। যখন লিগ্যাল কিছু থাকে না, সেখানে কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন শব্দটা চলে আসে। এটা বিভিন্ন ভিত্তিক হতে পারে, একটা দেশ ভিত্তিক হতে পারে, একটা অর্গানাইজেশন ভিত্তিকও হতে পারে। এবং এই স্ট্যান্ডার্ডাইজেশনটা কিন্তু আপনার যে কাজের মান সেটাকে ইমপ্রুভ করছে, কোয়ালিটি ইমপ্রুভ করছে। কিন্তু এখন পর্যন্ত, এবং হ্যাঁ এই স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপারটা হচ্ছে যে কিছু প্যারামিটার সেট করে দেওয়া। লাইক ধরেন আমি একজন ডায়েটিশিয়ান, আমার একজন ডিজিজ দেখে একজন রোগীকে ডায়েট চার্ট দেওয়ার আগে মিনিমাম এই জিনিসগুলো আমাকে জানতে হবে তার কাছ থেকে, বা ইনফরমেশন গুলো নিতে হবে। ঠিক আছে, কিছু প্যারামিটার সেট করে দেওয়া, বা এই কোনো কোন কোন রোগের ক্ষেত্রে আমরা টেস্ট দিয়ে জেনে তারপরে তাকে ডায়েট চার্ট প্রোভাইড করা। যদি এই কাজগুলো আমরা না করি তাহলে আমাদের লাইসেন্স বাতিল হওয়ার একটা চান্স থাকে। অর্থাৎ ঠিক একটা আছে, বাট বাইন্ডিংস এর ভিতরে তাকে সরকারি মানে একটা নির্দিষ্ট রেগুলেশনের ভিতরে তাকে থাকতে হবে। এক্স্যাক্টলি। তো বাংলাদেশে আসলে এখনো ব্যাপক পরিসরে এই দুইটা জায়গাতেই আমরা এখনো একটু পিছিয়ে, লিগ্যাল ওয়েতে বলেন আর স্ট্যান্ডার্ডাইজেশন। আর স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু কারো কোনো প্রেশার নাই, মানে হচ্ছে যে একটা সেট আপ হয়ে গেল, সেটা আপনি মানতে চাইলে মানতে পারেন, না মানতে চাইলে নাও মানতে পারেন, বাট এটা যখন লিগ্যাল ওয়েতে করা হবে তখন কিন্তু সেটা আপনাকে মানতেই হবে। ঠিক আছে, তো এই দুইটা ব্যাপারই হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের ক্ষেত্রে, পুষ্টির ক্ষেত্রে এখনো আমরা ব্যাপক সাড়া পাইনি, বা খুব একটা কমন না আমাদের জন্য। এখন বাংলাদেশে যে ডায়েটিশিয়ানরা কাজ করে যাচ্ছেন, বা আমরা যারা কাজ করে যাচ্ছি, তারা কিন্তু মূলত গ্লোবাল প্র্যাকটিশনার্স, মানে প্র্যাকটিস করে যাচ্ছে যারা গ্লোবালি, যারা বেস্ট প্র্যাকটিস করে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে দেখে সেই একটা রুলস এন্ড রেগুলেশন নিজেদের মধ্যে সেট করে নিয়েছি। অর্থাৎ এবং আমরা আমরা একটা কিন্তু জিনিস দেখে ফলো করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি, যেহেতু বাংলাদেশে লিগালি ওভাবে আইন করা নাই, সুতরাং আমাদের তো মানে পৃথিবীতে যত বেস্ট নিউট্রিশনিস্ট আছে, যত বেস্ট ডায়েটিশিয়ানরা কাজ করে যাচ্ছে, আমরা তাদের রুলস এবং রেগুলেশন গুলা দেখে আমরা কিন্তু এগুলা ফলো করে কাজ করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে এই ব্যাপারগুলো গেল। তো
তো এখন বাংলাদেশে যদি আমরা পুষ্টিবিদ হিসেবে নিজেদেরকে পরিচয়ের কথা বলি, তো আমার মনে হয় যে বাংলাদেশের এই প্র্যাকটিস যারা করছেন তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ধরে যদি আমরা বলতে যাই, তাহলে অবভিয়াসলি আপনাকে পুষ্টিবিদ হিসেবে যদি নিজেকে বলতে চান, তাহলে সেক্ষেত্রে অন্তত আপনার ব্যাচেলার ডিগ্রিটা নিউট্রিশন বেস কোনো সাবজেক্টের উপরে হোক, মাস্টার্স ডিগ্রি হোক, এবং আপনি যদি আরো ফার্দার এই ব্যাপারটাতে কাজ করতে যান কোনো হসপিটাল বেসিসে বা কোনো চাকরি জগতে আপনি যখন কাজ করতে যান, সেই বিষয়টাতে আপনার কিছু এক্সপেরিয়েন্স থাকার দরকার আছে। আমার মনে হয় এই সবগুলা বিষয় নির্ণয় করেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুষ্টিবিদরা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ একটা কথা আমরা আসলে বুঝতে পারলাম যে পুষ্টি বিষয়টা আসলে একটা ইন্টিগ্রেটেড সাবজেক্ট। এর ভিতরে কম্পিউটার সায়েন্সের লোকও কাজ করতে পারে, সোসিওলজিস্টও কাজ করতে পারে, এর ভিতরে ইকোনমিস্টও কাজ করতে পারে, ডক্টর কাজ করতে পারে, নার্স কাজ করতে পারে, এবং অবভিয়াসলি যারা পুষ্টি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তারা তো কাজ করতেই পারে। এখন একজনকে পুষ্টিবিদ হিসাবে পরিচয় দিতে গেলে আমাদের সরকারি পক্ষ থেকে তেমন কোনো রুলস এন্ড রেগুলেশন বাইন্ডিংস করা এখনো হয় না। যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে বাইরের দেশের যে এই ধরনের রুলস এন্ড রেগুলেশন তারা বাইন্ডিং দিয়ে দিচ্ছে, সেটাই আমাদের যারা প্রফেশনাল আছেন তারা নিজেদের মধ্যে ফলো করার চেষ্টা করেন। এটাই হচ্ছে ছিল আমাদের সামগ্রিক কথা। কিন্তু আপু, যদি এইভাবে আমরা ব্যাখ্যা করতে চাই যে আমি একজন লেইম্যান হিসাবে আমি যখন একজন মানুষের কাছে যাব কোনো ডায়েট চার্ট নিতে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মানুষ বলে যে অমুক হসপিটালে একজন পুষ্টিবিদকে দেখালাম, তার কাছে তো আসলে আমার তো ওজন কমলো না, এখন যেটা হট টপিক। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য কারোর কাছে গিয়েছিলাম, দেখা যাচ্ছে অনলাইনে কারোর কাছ থেকে একটা প্রোডাক্ট কিনেছি কিংবা কারোর একটা সাজেশন ফলো করেছি, তো সেইখানে আমার ওজন কমেছে। তাহলে এখানে কি আসলে কোনো সমস্যা আছে, কিংবা আসলে পুষ্টিবিদের কাছেই দেখা করাটা কি জন্য দরকার বলে কিংবা আমরা মনে করি? আচ্ছা, তানভীর ভাই, একটা কথা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। তো হুট করে কোনো কিছু কমে যাওয়া বা হুট করে কোনো একটা পরিবর্তন, আপনি নিজেও কিন্তু আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনি সাইকোলজিক্যালিও যদি চিন্তা করেন, আপনার যদি কোনো কিছু একদম খুব তাৎক্ষণিক পরিবর্তন হয়, সেটা কিন্তু মানুষ সহজে নিতে পারে না, বা ওই পরিবেশটা খাপ খাওয়াতে তার কিন্তু একটা সময় লাগে। আমাদের দেহ কিন্তু ওরকমই একটা বিষয়। আপনি যখন চটজলদি ওজন কমাবেন, তখন দেখা যায় যে আপনার আনুষঙ্গিক আরো অনেকগুলা সমস্যার তৈরি হতে পারে। আপনি খেয়াল করলে দেখবেন যারা হঠাৎ করে 10 কেজি 15 কেজি ওজন কমাচ্ছে, আপনি নিজে যেহেতু পুষ্টিবিদ হিসেবে কাজ করছেন, আমরা পুষ্টিবিদ হিসেবে কাজ করছি, ফিল্ডে আছি, আমরা কিন্তু অনেক সময় ওরকম অনেক পেশেন্ট পাই বা অনেকে বলেন যে হুট করে ওজন কমানোর কারণে আমার চুল পড়ে যাচ্ছে, আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি আমার খুব বেশি পানি তৃষ্ণা লাগছে। তো এগুলা কিন্তু খুব কমন লক্ষণ। কেউ কেউ বলছে আমার পেট খারাপ হচ্ছে, এগুলো খুবই কমন একটা লক্ষণ হঠাৎ করে ওজন কমানোর ফলে। তো আমরা যারা ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি, আমরা কিন্তু এটা বিলিভ করি। আমরা যখন আমি আগেই বলেছি, আমরা যখন দেখেন আমাদের কিন্তু ঘুরে ফিরে কাজ একটাই, সেটা হচ্ছে পুষ্টি নিয়ে ঘাটা। আমি বলছি না অন্য পেশার মানুষরা, আমি এটা বরাবরই আমি আপনাকে পজিটিভলি নিচ্ছি, যারা অন্যরাও পুষ্টি নিয়ে কাজ করতে পছন্দ করছেন বা ইচ্ছা পোষণ করছেন, তারা আসেন, এই ফিল্ডে কাজ করেন, জানেন, আমার তাতে কোনো সমস্যা নেই বা বলবো না, কিন্তু প্রপার নলেজটা নিয়ে আসেন। আপনি জানেন একটা বিষয় সম্পর্কে, আমাদের যে কাজটা যে কোনো কিছু ঘুরে ফিরে হোক, আমার কাজ কিন্তু আলটিমেটলি পুষ্টি নিয়ে, কারণ আমি পড়েছি ওইটাতে, কাজও করছি এটাতে, আমার ভবিষ্যৎ পরিকল্পনাও পুষ্টিতে। ঠিক আছে? তো আমরা যখন একজন মানুষকে ডায়েট চার্ট দিই, আমরা তখন চিন্তা করি যে না, খুব দ্রুত ওজন কমানোর দরকার নেই, আমরা একটু আস্তে আস্তে ওজনটা কমাই, কিংবা একটা সিস্টেমের মাধ্যমে ওজনটা কমাই, একটা সিস্টেমেটিক মাধ্যমে। তো দেখা যায় যে যখন আমরা ওই সিস্টেমটা মেনটেন করতে যাই, তখন কিন্তু কিছু চেইন আছে সিস্টেমটা মেনটেন করার, যে প্রথমেই আপনাকে আমি 5 কেজি কমার কোনো চার্ট দিব না, আমি হয়তো বা চিন্তা করবো প্রথম সপ্তাহে বা 1 মাসের মধ্যে সে 1 থেকে 2 কেজি কমো, তারপরের সপ্তাহে আরো 2 কেজি কমো। ঠিক আছে, আমার চিন্তা ভাবনাটা ওরকম থাকবে, কারণ এটার সাইড এফেক্ট গুলা আমার জানা আছে, বা না জানা থাকলেও আমি জানার চেষ্টা করছি, কারণ অ্যাকচুয়ালি ওটা আমার কাজ। ঠিক আছে? তো এই কারণে হয় কি, ডায়েটিশিয়ানরা অনেক সময় দেখা যায় যে খুব একটা পরিমাণে দেয়, অনেক সময় দেখা যায় কি সাডেনলি বডি আমার সেই অল্প খাদ্যটা ধরতেই পারে না, বা দেখা যায়
কোনো কারণে আমি যে খাবারটা দিচ্ছি আমি মেপে দিচ্ছি আপনাকে 1000 ক্যালোরি বা 1200 কিলো ক্যালোরি, কিন্তু আপনি কোনো না কোনো ভাবে ওই খাবারের যে একটু 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 বেশি নিয়ে চট করে কিন্তু কিলো ক্যালোরিটা বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু হিসেব করে দিই, স্বাস্থ্যে ওজন, বিএমআই, ওয়েট, অনেকগুলো প্যারামিটার আমরা চেক করি, তারপরে আমরা একটা ডায়েট চার্ট প্রোভাইড করি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একদম কিলো ক্যালোরিটা ফিক্স করে দেই। তো সেক্ষেত্রে আপনি যদি এক্সট্রা একটা মিষ্টিও খান, সেটাও কিন্তু আপনার কিলো ক্যালোরিটা বেড়ে যাচ্ছে, পরিমাণটা বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সেটা টের পাচ্ছেন না। আপনি মনে করেন যে সপ্তাহে একটা মিষ্টি বেশি খেয়েছি, আমরা কিন্তু প্রতিদিনের ক্যালোরি প্রতিদিনেরটা হিসাব করে দেই, এটা ডেইলি বেসিসে, এটা কিন্তু সাপ্তাহিকের জন্য না যে এক সপ্তাহে আপনি 7000 ক্যালোরি খান, ওভাবে কিন্তু আমরা দিই না। তো দেখা যায় যে ওই এক সপ্তাহের মধ্যে আপনার একটু বেশ কম হতে পারে, আপনার হয়তো বা এক্সারসাইজ আপনাকে 40 মিনিট বলছে ডায়েটিশিয়ান, আপনি হয়তো বা কোনো একদিন করলেনই না অসুস্থতার কারণে, এখানেও কিন্তু অনেক কিছু গ্যাপ পড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনি যখন দ্বিতীয়বার ফলো আপ একজন ডায়েটিশিয়ানের কাছে যাবেন এবং তাকে জানাবেন, তখন কিন্তু ডায়েটিশিয়ান সেটা আপনাকে বুঝিয়ে বলবে যে এই কারণে হয়তো বা আপনার ওয়েট লসটা হচ্ছে না, এবং এই যে 2 কেজি 3 কেজি করে কমানো হচ্ছে, এটাতে কিন্তু তার এক্সট্রা যে ক্ষতিগুলা, যে সিমটমস গুলার কথা আমি একটু আগেই বলছিলাম, এগুলা কিন্তু আর দেখা যাচ্ছে না। এবং এই ধরনের পেশেন্ট যারা ডায়েটিশিয়ানের কাছ থেকে ফলো আপে আছেন, আমি ফলো আপের কথাটা বারবার এই কারণে বলছি রাতুল ভাই, যারা এই ধরেন আপনি একটু আগে বললেন বিভিন্ন ভিডিও দেখে বা অনলাইনে চার্ট নিয়ে তারা যে কমে যাচ্ছে, তারা কিন্তু ফলো আপে থাকছে না, তারা কিন্তু ওই একটা চার্টই পাচ্ছে। হ্যাঁ, এবং ওই চার্টটা দেখেই কিন্তু তারা কন্টিনিউয়াস, আমরা কিন্তু 1 মাস বা 1.5 মাস, কাউকে 15 দিন পরে পরে ফলো আপে রাখি, কাউকে 1 মাসের ফলো আপে রাখি, এটা ডিপেন্ড করে পেশেন্টের উপরে বেস করে। তো ওই ফলো আপটা কিন্তু তারা আর পাচ্ছে না, তারা কিন্তু ওই একটা চার্টের উপর নির্ভরশীল। বা যখনই একজন পুষ্টিবিদের কাছে আপনি যাবেন, সে আপনাকে শুধুমাত্র ওই চার্ট দিয়ে ক্ষান্ত হচ্ছেন না, সে আপনাকে কন্টিনিউয়াসলি কিছুদিন পর পর নক করছেন, 15 দিন পর আপনাকে আসতে বলছেন, দেখা করতে বলছেন। তাতে হচ্ছে কি, আপনার যদি ওই চার্টটাতে কোনো কারণে কোনো রকমের অসুবিধা আপনি ফিল করেন, সেটা কিন্তু সে ডায়েটিশিয়ান ইমিডিয়েট সেটা চেঞ্জও করে দিচ্ছে। তো আমার মনে হয় যে মানুষের বিবেক বলে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, যে কারণে আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত। ঠিক আছে, এই বিবেক যদি আপনি একটু ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে একজন ডায়েটিশিয়ানের কাছে গেলে কেন আপনাকে এই এত মানে চট করে 8-10 কেজি কমানোর কথা আমরা বরাবর না করে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনি। তারপর একটা কমেন্ট আমাদের এখানে এসেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে পুষ্টিবিদ শুধু ওয়েট কমানোর জন্য কিন্তু না, ওভারঅল নিউট্রিশন নিয়ে কাজ করে। আপু, পারিয়া আপুর সাথে আমি যদি একটু যোগ করি যে আসলে আমরা ওয়েট লস নিয়ে কেন এখানে আলোচনা করলাম, কারণ এটা হচ্ছে এখন হট টপিক বর্তমান বাংলাদেশে। কারণ আমরা এখন মনেই করে ফেলেছি যে একজন পুষ্টিবিদ মানেই আমি তাকে ওজন কমাতে যাবো। আপু, এই বিষয়টি একটু আমাদের সাথে ক্লিয়ার করে দেন যে আসলেই কি তাই, শুধুই কি ওজন কমানো, নাকি আমি কিডনি রোগ হলেও যেতে পারি, কিংবা আমি ক্যান্সার হলেও যেতে পারি, কিংবা অন্য যে কোনো কারণে আমি একজন পুষ্টিবিদের কাছে সেবা পেতে পারি কিনা, কিংবা কি ধরনের সেবা পেতে পারি? আপনি যদি একদম সুস্থ মানুষ হন, আপনার যদি কোনো রকমের ডিজিজ আল্লাহ না রাখেন, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রেও আপনার একজন পুষ্টিবিদের দরকার হতে পারে। কেন হতে পারে? কারণ হচ্ছে একটা ব্যালেন্স ওয়েট মেনটেন করার জন্য। কারণ হচ্ছে আপনি ধরেন আপনার এখন, আমি বারবার কিলো ক্যালোরির হিসাব দিয়ে কেন বলছি, যে অন্তত তাও মানে আমরা যদি সাধারণ মানুষ হই তাহলে যেন বুঝে। এখন আমি ধরেন আমার সারাদিনে আমার দরকার 1400 থেকে 1500 কিলো ক্যালোরি, আমার শরীরের অনুযায়ী বা হাইট বা ওয়েট বিএমআই আরো অনেক কিছু মিলিয়ে। তো আপনি যখন আমার আমার কোনো ডিজিজ নাই, আমি ধরে নিলাম যে আমার কোনো রকমের কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই চারটা, যেহেতু আমার আইডিয়াল বডি ওয়েট বলে আমরা একটা শব্দ জানি যে আদর্শ ওজন, এই আদর্শ ওজন থেকে আপনি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবেন, বেশি হতে থাকবে, একটা সময় আপনি ওভারওয়েট হবেন, তারপরে হচ্ছে আপনি ওবেস 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি, এরকম অনেকগুলা ক্যাটাগরি আছে। তো এগুলা কিন্তু আস্তে আস্তে অসুস্থতার লক্ষণ। একজন আমরা কিন্তু মজা করে, তানভীর ভাই আমি এটা জাস্ট ফান করে একটা কথা বলি, আমরা ওজন আধিক্যের মানুষ দেখলে আমরা বলি উনি খুব হেলদি,
কিন্তু খুব হেলদি বা মোটা, মানে ওজন আধিক্যের বাচ্চা দেখলে পরে বাচ্চাটা খুব স্বাস্থ্য হেলদি। ভালো, অনেক স্বাস্থ্য ভালো। হ্যাঁ, হ্যাঁ, স্বাস্থ্য ভালো। অ্যাকচুয়ালি কিন্তু কথাটা একেবারেই ভুল। কারণ হচ্ছে যখন আদর্শ ওজনের একটা পরিমাপ আছে ৮ থেকে ১০ কেজির ভিতরে। তো ওই পরিমাপের বাইরে গেলেই কিন্তু সে আসলে ওবেজ একজন বা ওভারওয়েট একজন পারসন, এবং নিচে গেলে সে হচ্ছে আন্ডারওয়েট একজন পারসন। তো সেক্ষেত্রে আসলে ভালো স্বাস্থ্য বলা হয় না। তারাও কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ তাদের ওইটা একটা ডিজিজ বা লক্ষণ, অসুস্থতার লক্ষণ। তো সেটাই বলছিলাম যে ওজন কমানোর জন্য না, তারপরে আসেন ক্লিনিক্যাল সাইডটা। এটা হচ্ছে বাংলাদেশে বা সারা বিশ্বে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইডটা, যেটা ডিজিজ রিলেটেড। প্রত্যেকটা ডিজিজের সাথে, এমন কোনো ডিজিজ নাই যে ডিজিজের সাথে ফুড রিলেটেড না, নাথিং। জ্বর থেকে শুরু করে রেনাল ফেলিওর পর্যন্ত, কিডনি ফেলিওর পর্যন্ত, এমন কোনো ডিজিজ নাই যে ডিজিজের সাথে আপনার ফুড কোনো না কোনো ভাবে জড়িত না। এবং প্রতিরোধের শব্দটা যখন আসে, তখন আমরা সবার আগে খাবারের কথা চিন্তা করি, মেডিসিন তো আমরা পরে নিই। আমরা যখন অসুস্থ হয়ে যাই, কিওর করার কথা আসে, তখন আমরা মেডিসিন বা ডক্টরের কথা চিন্তা করি। কিন্তু ওই পর্যায় পর্যন্ত যাওয়ার আগে নিজেকে ফিট রাখা বা নিজেকে প্রতিরোধ করা ওই রোগগুলো থেকে, ওটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লাইফস্টাইল, আপনার এক্সারসাইজ এবং আপনার ডায়েটের উপরে। সো আশা করি যারা আছেন দর্শক আমাদেরকে দেখছেন, নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন যে ওয়েট লস মানেই ডায়েটিশিয়ান না। ডায়েটিশিয়ান আপনার জন্ম থেকে, এই যে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে আমরা বলছি যে ৬ মাস পুরো হওয়া পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন, এটাও কিন্তু ডায়েট। আমরা ডায়েট বলতেই মনে করি যে ওজন কমানোর জন্য যে চার্ট দেওয়া হয় এটাকে আসলে ডায়েট বলে, এটাও একদম ভুল ধারণা। আমাদের লাইফের শুরু থেকে শুরু করে আমাদের মুখ দিয়ে যা ঢুকবে, যেটা আমাদের শরীরে যাওয়ার পরে আমাদেরকে নিউট্রিশন দিবে, প্রত্যেকটা খাবার কিন্তু আমাদের ডায়েট তালিকায় পড়ে। তো বাচ্চা জন্ম হওয়ার পর থেকে সে যে দুধ খাবে, ৬ মাস পর্যন্ত দুধকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলছি, এবং ৭ মাস থেকে আপনি নতুন করে বাচ্চাদেরকে নতুন করে খাবার দিচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়েট বা কি বলে পুষ্টি বিজ্ঞানের আন্ডারে পড়ে। অসংখ্য ধন্যবাদ আপু। অর্থাৎ একজন মানুষের জন্মের শুরু থেকে সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হোক কিংবা প্রিল্যাকটিয়াল ফিডিং থেকে শুরু করে আহ, একদম মৃত্যুর আগ পর্যন্ত যতদিন সে বেঁচে থাকে ততদিনই তার একজন পুষ্টিবিদের কাছে যাওয়া কিংবা তার আলোচনা কিংবা তার সাথে কথা বলার আর কি প্রয়োজন হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপু। তো আপনি কথার মাঝখানে একটা কথা বলেছেন যে সেটা হচ্ছে কি মেডিসিনের ব্যাপারে। তো আমি একজন সাধারণ মানুষের পক্ষ থেকে একটা যদি আপনাকে প্রশ্ন করি এইভাবে, যে একটা মেডিসিন যেমন একটা গ্যাসের ট্যাবলেট, এটা খেলে তো সব, আমি খেলেও আমারও গ্যাস কমবে, আপনি আপনি যদি খান আপনারও কিন্তু গ্যাস কমে যাবে। কিংবা একটা যদি প্যারাসিটামল আমরা খাই মাথা ব্যথার কারণে, আমার উপরেও যেমন কাজ করে প্যারাসিটামল, আপনার উপরেও তো সেম কাজ করে। তাহলে একই ডায়েট কেন আমার উপরে যদি কাজ করে আপনার উপরে কাজ করবে? আচ্ছা, খুব খুব চমৎকার একটা কোশ্চেন ছিল তানভীর ভাই। প্রথম কথা হচ্ছে, মেডিসিনটা কিন্তু যখন তারা তৈরি করা হয়, সেই মেডিসিনটা তৈরি হয় একটা ডিজিজের উপরে নির্ভর করে। আর খাবারটা দেখেন কোনো কিছু নির্ভর করে না, এটা পুরো প্রাকৃতিক একটা জিনিস, যেটা আল্লাহ প্রদত্ত বা উপরওয়ালা যে 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 ধর্মের আছেন ও বিশ্বাস করে। এটা কিন্তু আল্লাহ প্রদত্ত জিনিস, প্রাকৃতিক একটা জিনিস, এটা কিন্তু আমার বা আপনার তৈরি করার কোনো ক্ষমতা নেই। সুতরাং কিংবা এটা কোনো আমি আর আপনি যদি একই জিনিস খাই, আমি আর আপনি কিন্তু সমান পুষ্টিও পাবো না। পুষ্টিও পাবো না। আমি আসছিলাম সেটাতে। তো মেডিসিনটা কিন্তু একটা ডিজিজের উপরে নির্ভর করে যে এই মেডিসিন এই ডিজিজটার এগেনস্টে আমি এই মেডিসিনটা ক্রিয়েট করব বা তৈরি করব, মেডিসিন বেসিস। তো মেডিসিন, সরি, ডিজিজ বেসিস। তো ডিজিজ বেসিস যখন একটা মেডিসিন ক্রিয়েট হবে, তখন ওই ডিজিজের জন্য ওই মেডিসিনটা কাজ করবে, এটাই স্বাভাবিক, কারণ ওই ডিজিজের জন্য ওটা ক্রিয়েট করা বা তৈরি করা। কিন্তু খাবারের ব্যাপারে আপনি যখন আসবেন, খাবার কিন্তু আল্লাহ আপনার শরীরে কি আছে একজনের এগেনস্টে বা একটা জিনিসের বেসিসে তৈরি করা না, এটা সর্বসাকুল্যে সবার জন্য তৈরি করা। ঠিক আছে? তো আপনার যখন এই যে যেটা আপনি বললেন যে শরীর মানে এখন তারপর মেডিসিনের কথাও যে বলছেন আপনি, মেডিসিনও তো ডাক্তার ওজন, তারপর হচ্ছে শারীরিক চাহিদা, ডিজিজ কতটা প্রখর বা কম, ওটার উপরে ডিপেন্ড করে আপনার কি
বেলা বাড়িয়ে দেওয়া হয় না, যে কখনো দেখা যায় জ্বর বেশি হলে একটার জায়গায় আপনাকে 2টা প্যারাসিটামল দেওয়া হয়, কেন দেওয়া হয়? কারণ একটাতে আপনার হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে ফুডটা হচ্ছে আপনার একটা কোনো প্যারামিটারের উপরে সেট করে আপনি ফুড নিতেই পারছেন না। আপনাকে আপনার হাইট জানতে হচ্ছে, আপনার ওয়েট জানতে হচ্ছে, আপনার ফ্যামিলিগত অবস্থা জানতে হচ্ছে, অনেক কিছু জানতে হচ্ছে। ঠিক আছে, আপনার বিএমআই কত আছে, সেই সাথে আপনার কোনো ডিজিজ আছে কিনা। যারা অ্যানিমিক তাদেরকে আপনি আয়রন জাতীয় খাবার দিচ্ছেন, সাথে যদি আপনি ভিটামিন সি না দেন সেক্ষেত্রে আয়রন শোষণ হচ্ছে না প্রপার ওয়েতে। তো সেই জিনিসগুলা, এতগুলা জিনিস যখন যে জায়গাতে রিলেটেড, তখন ওই একটা চার্ট বা ওই একজনের একটা জিনিস দিয়ে আপনি কিভাবে আপনি মনে করেন যে আপনার ওই জিনিসটা আপনার আপনি যেটা অন্যজনের কাজে লাগাতে ঠিক সেম জিনিসটা আমার কাজে লাগবে, এটা কখনোই হতে পারে না। বুঝতে পেরেছি আপু। তার মানে আমাদের প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেকের জন্যই নির্দিষ্ট, অর্থাৎ আমাদের দেহের উপরে ভিত্তি করে কিংবা আমাদের ইকোনমিক্যাল সেন্স কিংবা আমাদের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনা করে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ডায়েট চার্টের দরকার। মানে এটা অনলাইনে যদি কেউ একজন আহ আমি যদি একটা ভিডিও বের করে সবাইকে বলি যে আপনারা ভাত খান কিংবা পানি খান কিংবা এটা খাওয়ার দরকার নেই ওটা খাওয়ার দরকার নেই, আসলে আমার উপরে যে জিনিসটা কাজ করছে সেই জিনিসটা হয়তো আপনার উপরে নাও কাজ করতে পারে, কিংবা হয়তো আপনার এমন কোন একটা অসুখ থাকতে পারে যে অসুখটার কারণে হয়তো আপনার উপরে সেই জিনিসটা কাজ করবে না, কিংবা উল্টো রিয়েকশনও ঘটতে পারে। যেমন Exactly. একটা কথা যদি আপনার সাথে শেয়ার করি, যে আমাদের কিন্তু ছোটবেলা থেকে আমরা শুনছি যে বাবা যাও দুপুরে ভাত খেয়ে আসো, রাতে ভাত খেয়ে আসো। তো এই যে ভাত খেয়ে আসো ভাত খেয়ে আসো শুনতে শুনতে আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে কি, আসলে গবেষণার কাজে থাকতে থাকতে অনেকের সাথে পরিচয় হয়। তো আইসিডিডিআরবির এক গবেষকের সাথে আমার কিছুদিন আগেই পরিচয় হয়েছিল এবং কথাবার্তা হয়েছিল। উনি আর্জেন্টিনায় গিয়েছিলেন হচ্ছে একটা সেমিনার করতে। তো ওটা সম্ভবত 4 দিন কিংবা 5 দিনের একটা বড় সেমিনার ছিল। সমস্যা ছিল যেই সময় উনি গিয়েছিলেন সম্ভবত 1990 কিংবা সেই ওই ওই দিকের সময়। তো ওই সময় আর্জেন্টিনায় আসলে ওইভাবে মানে ভাত তো তারা খায় না, তারা তো অন্য কিছু খায়। তো উনি 3 দিন পরে নাকি পুরা যে বুয়েন্স আয়ার্স শহর, সেই শহর নাকি পুরাটা তন্ন তন্ন করে খুঁজেছে যে কোথাও যদি একটু ভাত পাওয়া যেত, মানে ভাত না খেলে আমার মোটেই চলছে না। তো এই ব্যাপারটা আসলে আমাদের কিন্তু মনস্তাত্ত্বিক ভাবেই কিন্তু আমাদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে যে পুষ্টিকর খাবার না, কিংবা লাঞ্চ করতে যেও না, ভাত খেতে যাও, দুপুরে ভাত খেতে যাও, ডিনার করা না, কিংবা অন্য কিছু না, দুপুরে রাতে ভাত খেতে যাও। তো শুধুমাত্র ক্লিনিক্যাল না, আমাদের একদম সোসাইটাল এবং বিহেভিয়ারাল সেকশনেও কিন্তু আমাদের কিংবা একজন পুষ্টিবিদের এখানে কাজ করার সুযোগ, কিংবা এখানে আমাদের কর্মক্ষেত্র হিসাবে যদি বলি কিংবা যেটাই বলি না কেন, আমাদের এখানে কিন্তু উপস্থিত থাকার দরকার আছে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাকে এইভাবে যদি একটা প্রশ্ন করি, যেহেতু ওজন নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, এবং এই ওজন কমানো নিয়ে বাংলাদেশে কিন্তু কম না অনেক ক্ষেত্রে এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু ব্যবসা হচ্ছে। যেমন আমরা যদি বলি যে রাস্তায় অনেকে আছে বটিকা বিক্রি করে, কিংবা অমুক গাছ বিক্রি করে, এই গাছ খেলে নাকি ওজন কমে যায়, কিংবা অমুক গাছটা খেলে ডায়াবেটিস কমে যায়, অমুক গাছ খেলে কিংবা অমুক বটিকাটা যদি কিনে খায়, কিংবা এই বড়িটা খেলে সেক্সুয়াল হেলথ ভালো হচ্ছে, কিংবা হার্টের ডিজিজ ভালো হয়ে যাচ্ছে। তো ব্যবসা কি শুধুমাত্র, এটা কি শুধু বাংলাদেশি সমস্যা? আবার যদি আমি রাস্তার কথা বাদ দিয়ে যদি একটু এলিট ক্লাসে যাই, দেখা যাচ্ছে অনলাইনেও কিন্তু অনেকে ইদানিং ডায়েট চার্ট বিক্রি করছেন। আমি ইনস্টাগ্রামে কিছুদিন আগে একটা কয়েকজনের স্ক্রিনশট দেখলাম যেখানে তারা তারা আসলে কোনো ব্যাকগ্রাউন্ডেরই নেই, অথচ তারা বিভিন্ন জায়গা থেকে আসলে সাপ্লিমেন্ট বিক্রি করছে। তো আসলে আমরা সাপ্লিমেন্ট কাকে বলবো, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবসাটা হচ্ছে, এইটা কি শুধু বাংলাদেশেরই সমস্যা নাকি এটা আসলে একটা গ্লোবাল সমস্যা? আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটা করেছেন সাপ্লিমেন্টের ব্যাপারে, প্রথমে একটু কথা বলে নেই। আপনি রাতুল ভাই, আমি ঠিক এক্স্যাক্টলি রিকল করতে পারছি না, সম্ভবত 2018-এ বাংলাদেশ গভর্নমেন্ট একটা আইন জারি করেন যে কোনো ডাক্তার সাপ্লিমেন্ট লিখতে পারবে না। এর মানে কিন্তু এই না যে কোনো ডাক্তার লিখতে পারবে না কিন্তু বাকিরা সবাই লিখতে পারবে। ডাক্তার যেহেতু গভর্নমেন্টের খাতায় তাদের নাম লেখা আছে, তারা নথিভুক্ত, সেজন্য কিন্তু গভর্নমেন্ট শুধুমাত্র ডাক্তারের কথা উল্লেখ করেছে। আসলে সরকার চিন্তাই করতে পারে না যে মানে ডাক্তার ছাড়া অন্যরাও সাপ্লিমেন্ট লিখবে।
ঠিক আছে? তো এখন যেটা হয়েছে, যেখানে বাংলাদেশে আইন করে দেওয়া দেওয়া আছে, তারপরেও ডাক্তারদের কিছু ফ্লেক্সিবিলিটি আছে যে কোনো স্পেশাল কেসের ক্ষেত্রে, আচ্ছা, কোনো স্পেশাল কেসের ক্ষেত্রে তাদের যদি প্রয়োজন হয় তারা এখনো লিখছেন বা লিখতে পারছেন। কিন্তু তো প্রথম কথা যেটা আসে সাপ্লিমেন্টের কথা, এটা বাংলাদেশে অ্যালাউ না এখন। যদি আপনি সেই আইন মান্য করেন, আসলে মান্য করতে হবে যেহেতু এটা আইন। তো যারা বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট বিক্রি করছে, বা আপনি যেটা বলছেন যে ওয়েট কমানোটা কোনো বিজনেস কিনা, অ্যাকচুয়ালি ওয়েট কমানোটা তো কোনো বিজনেস না। কারণ হচ্ছে যারা ওয়েট কমাতে চাচ্ছেন তারা আসলে বিজনেসের কথা চিন্তা করছেন না, তারা নিজের শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করছেন এবং থিঙ্ক ইট অ্যাজ পজিটিভ সাইড। একটা সময় ছিল তানভীর ভাই, যে বাংলাদেশে আপু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপু, আমার মনে হয় বৃষ্টি আপার ওইখানে সম্ভবত ইন্টারনেটে প্রবলেম হয়েছে। আমরা আচ্ছা, সরি, আমার মনে হয় আচ্ছা একটু ইন্টারাপ্ট হয়ে হ্যাঁ, গেছে আমরা না? দেখতে পাচ্ছি আপু, আপনি চালিয়ে যান। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সাপ্লিমেন্টের কথাটা বলছিলাম, এখন কিন্তু মানুষ অনেক কিছু জানতে পারে। একটা সময় ছিল, আমি যেটা বলছিলাম যে ফুড বা নিউট্রিশন সম্পর্কে এই সেক্টরটাতে যে মানুষ পড়তে পারে, এই সেক্টরে যে মানুষ জানতে পারে, বা এই সেক্টরটা যে এত ভাস্ট নলেজের জায়গা, এই জিনিসটাই কিন্তু বাংলাদেশে ছিল না একটা সময়। প্রথম থেকে কিন্তু শুরু হয়নি, আস্তে 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 মানুষের কাছে গিয়েছে। এবং মানুষ দেখেন, এখন আমরা নিজেদেরকে প্রফেশনাল বলি যে আমরা হচ্ছে পুষ্টিবিদ বা পুষ্টি নিয়ে কাজ করছি, আপনার আজকের আলোচনা থেকেই কিন্তু আমাদের জানা হয়ে গেছে এবং বিভিন্ন ভাবে আমরা জানছি যে শুধু আমাদের পেশার লোকজন না, বিভিন্ন পেশার লোকজন কিন্তু আমাদের ফিল্ডে ইন্টারেস্ট দেখাচ্ছে। তার মানে আমাদের এই পুষ্টিবিজ্ঞান ফিল্ডটা কতটা হাইলাইটেড বর্তমান পরিস্থিতিতে। ঠিক আছে? তো আমি আসলে এটা নিয়ে খুব প্রাউড ফিল করি যে যাক, আমাদের ছাড়াও মানে পুষ্টিবিজ্ঞানের স্টুডেন্টরা তো পড়বে, এটা তাদের নর্মাল কাজ, কিন্তু বাইরের মানুষরাও যে এই সাবজেক্টের উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে বা জানতে চাচ্ছে, সবাইকে ওয়েলকাম। আপনারা জানুন, কারণ পুষ্টি নিয়ে জানার জন্য অনেক কিছু আছে, ইটস আ সায়েন্স, অনেক কিছু আছে। আপনারা জানুন, বুঝুন এবং আমাদের ফিল্ডে বরং আমাদেরকে সহায়তা করুন। ঠিক আছে? তো হ্যাঁ, তো সাপ্লিমেন্টের কথাটাতে আমি এই প্রসঙ্গ থেকে আসছিলাম যে মানুষ কিন্তু এখন জানছে, অনেক জানছে, শুধু একটু জানার প্রয়োজন। একদম মিডিয়াতে আমরা যা দেখছি, বা মিডিয়াতে 10টা মানে পত্রিকাতে চলে আসলো, তার মানে কি হচ্ছে মানে আপনি শতভাগ বলতে পারবেন যেটা শিওর না? আপনার বিবেক, এই জন্য আমি প্রথম কথাটা বলেছি, আল্লাহ বিবেক দিয়েছেন, আপনি একটু ঘেটে দেখেন। নলেজ হচ্ছে এখন সবচেয়ে সোজা একটা জিনিস, নলেজ মানে গেদার করা, আপনি যদি চান। যখন এই যে রাতুল ভাই, আমি পাস করেছি 2015 সালে, আমার মাস্টার্স এর রেজাল্ট বের হয়েছে, তখন আমার মনে হয়েছে যে আচ্ছা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, আমার পড়া শেষ। পাস করার পরে মনে হয় না আমার পড়া শুরু, কারণ তখন শুধু বই পড়েছি, সেই বইগুলো আজকে থেকে ধরেন 10 থেকে 15 বছর আগের লেখা, কিংবা তারও আগের লেখা। আরো আগের লেখা। আমরা 15 বছর আগের কথা বলছি, সবচেয়ে লেটেস্ট এডিশনের কথা হয়তো বা তার চেয়ে আগে লেখা। মানে হচ্ছে আমরা যে নলেজটা এডুকেশনাল টাইমে নিয়েছি, এডুকেশন টাইমে, তখন সেটা 20 থেকে 25 বছর আগের নলেজ। বের হয়ে আমার মনে হলো যে না, এগুলো তো, কারণ সায়েন্স তো মানে পরিবর্তনশীল। আমরা যখন পড়েছি, দেখেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেই, আমরা যখন পড়েছি তখন আমরা মানে গলদঘরণ করেছি যে 60% শর্করা দিতে হবে, 60% শর্করা দিতে হবে, 55 থেকে 60% শর্করা দিতেই হবে। এখন আমরা কি বলছি, কার্ব লো করে আনো, প্রোটিন হাই করো, ফ্যাট হাই করো। সায়েন্স চেঞ্জ হচ্ছে, আজকে এটা আছে, হয়তো বা আজকে থেকে 6 মাস পরে এটা থাকবে না, এটার কোনো ভিত্তিই থাকবে না, পরিবর্তন হয়ে যাবে।
ঠিক আছে? সো কেউ যদি এই বিষয়গুলো জানতে চায়, এগুলা নিয়ে কথা বলতে চায়, জানেন হাজার হাজার রিসার্চ আসছে, আপনি নিজেও একজন রিসার্চার, প্রতিনিয়ত আপনারা এই বিষয়গুলো রিসার্চ করে যাচ্ছেন, নতুন নতুন বিষয় আসবে, এগুলো নিয়ে রিসার্চ হবে, অথেন্টিক আর্টিকেলস আছে, জার্নালস আছে, এভেইলেবল, আপনি সার্চ দিলেই পাচ্ছেন। তো এখন হচ্ছে নলেজ নেওয়াটা সবচেয়ে সোজা। তো আমার ব্যাপারটা হচ্ছে যখন কেউ আপনাকে আপনি দেখছেন যে এরকম একটা ব্যাপার চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি নিজের ব্রেনটাকে একটু কাজে লাগান, একটু সময় দেন, সেই বিষয়টাকে আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব। কারণ যারা ইন্টারনেট ইউজ করছেন, আমি ধরেই নিচ্ছি যে তারা লেখাপড়া জানা লোক, তারা চাইলেই নিজেরা একটু পড়ে নিতে পারে। ঠিক আছে? তাহলে সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু ঘাটেন, তাইলেই কিন্তু ওটার পজিটিভ, নেগেটিভ, মানে কিভাবে করলে ভালো, ওয়ে অফ ইটিং, ওয়ে অফ হ্যাভিং ইট, সবকিছু কিন্তু আপনি সহজেই পেয়ে যাচ্ছেন। আর সাপ্লিমেন্টের ব্যাপারটা আরেকটু আপনাকে ক্লিয়ার করে, এখানে অনেক পড়ালেখার কথা আমি বলে ফেলেছি, কিন্তু যদি এক্সাক্ট আমি সাপ্লিমেন্টে আসছি, আমরা সবসময় পুষ্টিবিদরা একটা কথা বলি, আর্টিফিশিয়াল জিনিস থেকে প্রাকৃতিক জিনিস সব সময় ভালো। কারণ প্রাকৃতিক যে খাবারটা আপনি গ্রহণ করছেন, সেটার সাথে আপনার শরীর পরিচিত, আপনার দেহটা কিন্তু পরিচিত, কারণ তারা জন্মের পর থেকে বিভিন্নভাবে এই প্রাকৃতিক খাবারগুলো নিয়ে আসছে। আপনি চিন্তা করে দেখেন, হঠাৎ করে যদি আপনি একটা অপরিচিত ফল খান, একদম অপরিচিত, যার সম্পর্কে আপনি কখনো জানেন না, চিনেন না, হঠাৎ করে খান, আমরা যদি একদম খুব সাধারণ ভাষায় বলি, আমাদের পেটে মোচড় দেওয়া শুরু করে। ফলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ওই ফলটা কিন্তু আমার দেহর সাথে পরিচিত না, যেহেতু আমি এই ব্যাপারটাতে অভ্যস্ত না, এটা খাপ খাওয়াতে সময় লাগে, ওটাও প্রাকৃতিক। তারপরে যদি আপনি আর্টিফিশিয়াল একটা জিনিস নিয়ে কাজ করেন, সাপ্লিমেন্ট গুলো কিন্তু আর্টিফিশিয়াল, দ্যাট ইজ নট ন্যাচারাল। সো আপনি যখন একটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট আপনার শরীরে নিবেন, বা বাইরের একটা এরকম জিনিস যেটা হচ্ছে, যেটার সাথে আপনার শরীর আসলে পরিচিত না, হঠাৎ করে যখন আপনি এই জিনিসগুলো খাওয়া শুরু করবেন, তখন দেখা যায় যে সুবিধার চেয়ে অসুবিধা বেশি হয়। কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে খুব ছোট্ট একটা বলি, সুইটনার, অনেক ডায়াবেটিক পেশেন্টরা খান, বা যারা ওয়েট লস করছেন তারা কিন্তু আর্টিফিশিয়াল সুইটনারটা খাচ্ছেন। কিছু কিছু গবেষণায় বলা হয়েছে, রিসার্চে আমি এরকম পেয়েছি, যে সুইটনার খেলে বরং কিছু কিছু ক্ষেত্রে মেটাবলিক সিস্টেমের প্রবলেম হয়ে ওজন বৃদ্ধি পায়, উল্টোটা হচ্ছে। ঠিক আছে? তো আর্টিফিশিয়াল জিনিস কখনোই ভালো না, সেটা যে কোনো ধরনের, যত এক্সপেন্সিভ, অনেকে মনে করেন খুব দামি একটা সাপ্লিমেন্ট আমি বিদেশ থেকে আনিয়েছি, অনেকে দেখবেন বলবেন আমি বাংলাদেশেরটা নিই না, আমি বিদেশ থেকে আনিয়েছি, আনিয়ে খাচ্ছি। বাট সবসময় একটা কথা মনে রাখবেন, যে প্রাকৃতিক জিনিস সবসময় ভালো, আর্টিফিশিয়াল জিনিস বরাবরই আপনার বিভিন্ন অর্গানকে আস্তে আস্তে ড্যামেজ করার পায়তারায় থাকে, হতে পারে একটা সময়, আমি বলছি না যে হবেই, হওয়ার চান্স থেকে যায়। তবে আপু এখানেও কিন্তু কিছু এটা কিছু কি ব্যাপার প্রশ্ন আছে, জানি যেমন করেছিলেন রাতুল ভাই? হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি দর্শকদের একটু ক্লিয়ার করে দিই, আপনার আলোচনাটা অনেক মানে লেমেনের জন্য যদি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, যে আপু এতক্ষণ যে সাপ্লিমেন্ট গুলোর কথা বললেন, এই সাপ্লিমেন্ট কিন্তু গর্ভাবস্থায় আমরা যে আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিই সেই সাপ্লিমেন্ট না, সেটা কিন্তু জরুরি। আপুর যে সাপ্লিমেন্টের কথা বললেন, সেই সাপ্লিমেন্টটা হচ্ছে আমরা মানে কোনো সাজেশন ছাড়া কিংবা কোনো প্রফেশনালের হেল্প ছাড়া যদি কোনো ধরনের আর্টিফিশিয়াল যদি কোনো জিনিস গ্রহণ করে থাকে, সেটা হচ্ছে আপু আমাদের খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন। আপু এই যে সাপ্লিমেন্টের কথাই বলছি, যে ওজন কমানোর যে আচ্ছা, যে ব্যবসাটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটু যোগ করি, একটু যোগ করি ভাইয়া, যে আপনি যে বললেন না ওই যে আয়রন বা ফলিক অ্যাসিড, এটাও কিন্তু ডক্টর ডক্টর বললেই কিন্তু প্রেগন্যান্সিতে খাওয়া হয়, ডাক্তারের ফলো আপে থেকে কিন্তু মানে ওনারা খায় যারা প্রেগনেন্ট। সো আপনি এক্স্যাক্টলি, আমি ওই যখনই কথাটাই কোনো বললাম। সাপ্লিমেন্ট, সো ওনারা কিন্তু আপনাকে ফলো আপে রাখবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলেন, হ্যাঁ কি বলছিলেন? আচ্ছা, তো এই যে আমরা ওয়েট কমানোর ব্যাপারে যে আলোচনাগুলো করলাম, তো এই ব্যবসাটা কিংবা এই যে সাপ্লিমেন্টের মানে অযথা সাপ্লিমেন্টের যে এই ব্যবসাটা, এটা কি আম, শুধু বাংলাদেশেরই সমস্যা নাকি একটা গ্লোবাল প্রবলেম? এটা একটা গ্লোবাল প্রবলেম, অনেস্টলি
কারণ হচ্ছে পৃথিবীর সকল জায়গায় হচ্ছে এই ধরনের সাপ্লিমেন্ট গুলা ইউজ করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে লিগালি তারা ব্যান করেছে কোনো কোনো দেশে, কোনো কোনো দেশে লিগালি ব্যান করা না। ঠিক আছে, বাট এই যে এই সাপ্লিমেন্টের যে বিজনেস বলছেন আপনি বা ব্যবহার, অতিমাত্রায় ব্যবহার, ঠিক আছে, আমি সরকারের আইনে মনে হয় অবৈধ কথাটা লেখা আছে, আমি অবৈধ কথাটাতে গেলাম না, অতিমাত্রায় ব্যবহার যেটা বলছেন এটা একটা গ্লোবাল রেশিওতে এই প্রবলেমটা সকল দেশে আছে কম বেশ, বাট আমাদের বাংলাদেশে এটার পরিমাণটা একটু বেশি। আর সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের মানুষ কিন্তু সাপ্লিমেন্ট নিতে কিছু কিছু ক্ষেত্রে ভয় পায়। একটা শ্রেণীর মানুষ সাপ্লিমেন্টে যায়, কারণ বাংলাদেশের যে সাপ্লিমেন্ট গুলো সেল হচ্ছে বিভিন্ন ওয়েট লস বা এই ধরনের কারণগুলোতে, ওয়েট লস, ওয়েট গেইনে, এগুলো কিন্তু মোটামুটি একটু এক্সপেন্সিভ। ঠিক আছে, তো ওই এক্সপেন্সিভ এবং বাইরের দেশে কিন্তু সেক্ষেত্রে কি বলে ওই সাপ্লিমেন্টের দাম তুলনামূলক কম, ওদের সাপ্লিমেন্টের, ওদের বরং ফুডের দাম বেশি তুলনামূলক। ও একটা যদি ফ্রেশ ফ্রুট খেতে যায় সেক্ষেত্রে তাকে বেশি ডলার পে করতে হয়। উল্টা দেখা যায় যে যারা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে সাপ্লিমেন্ট কিনতে হলে কিন্তু একটা এলাইট শ্রেণী লাগে, যাদের যারা মোটামুটি সেটা এফোর্ড করতে পারবে যে সাপ্লিমেন্টটা কি মানে নিবে কিনা। সো এই যে প্রশ্নটা তানভীর ভাই করেছিলেন, সেই প্রশ্নটার উত্তর আমি দিয়ে যাচ্ছি যে মানে কি বলে, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা সারা বিশ্বের সমস্যা। এটা আসলে আইন করেও বাংলাদেশে এখন পর্যন্ত এটা কমানো হয়নি বা কমাতে পারেনি, কারণ হচ্ছে এটা এখনো খুব ওপেনলি এই সাপ্লিমেন্ট সেল গুলা হচ্ছে বাংলাদেশে এখনো, যেখানে আইন আছে তারপরেও। আপু, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের বেশ অনেকটা সময় আমাদের দিয়েছেন আজকে। তো সর্বশেষ একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা হচ্ছে আমাদের কয়েকজন কমেন্টে এই প্রশ্নটা কিন্তু কয়েকবার করে করেছেন যে আপু বর্তমানে যে টেলিমেডিসিন অর্থাৎ অনলাইনে ডায়েট কনসালটেন্সি নেওয়া, তো এই অনলাইনে ডায়েট কনসালটেন্সি নেওয়া কিংবা এই ব্যাপারটা সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন যে কেন আর কি আমরা এই অনলাইন কনসালটেন্সি কিংবা এই ধরনের দিকে এগোলাম, কিংবা এখনো অনেক ডায়েটিশিয়ান আগাচ্ছে, এই একটা কথা আমাদেরকে ধারণা দিবেন। আর দ্বিতীয় যে সর্বশেষ প্রশ্নটা করতে চেয়েছিলাম যে একজন সাধারণ মানুষ অর্থাৎ একজন সম্পূর্ণ লেম্যান হিসেবে আমি যদি আগ্রহ দেখাই পুষ্টি সম্পর্কে জানার কিংবা আমার নিজের শরীর সম্পর্কে আরো ভালো করে জানার, তাহলে ক্লিনিক্যাল দিক থেকে আসলে আমি কার কাছে যাব কিংবা আমি কিভাবে বুঝবো যে ইনি আমার জন্য যোগ্য লোক কিনা? আচ্ছা, যদি প্রথম প্রশ্নের উত্তর দেই টেলিমেডিসিনের কথা, তানভীর ভাই, এখন যে সারা বিশ্ব যেখানে লকডাউন হয়ে আছে, আমাদের অর্থনীতি কিন্তু নিচের দিকে পুরো বিশ্বে। তো সেই ক্ষেত্রে পুরা শুধু বাংলাদেশ বলে না, পুরো ওয়ার্ল্ড এখন টেলিমেডিসিনের দিকে আগাচ্ছে। শুধু টেলিমেডিসিন না, যদি এই সিচুয়েশন আরো কিছুদিন থেকে থাকে বা এটার মানে এফেক্টটা জাস্ট, এটা তো এখন আমরা এখন লকডাউন হয়ে আছি, যদি কোনো কারণে এটার ভ্যাকসিন কিংবা মেডিসিন কিওর পসিবিলিটি বের হয়েও যায়, তারপরেও এটার যে এফেক্টটা এটা কিন্তু আরো 2 থেকে যাবে। এটাই বিভিন্ন গুণীজনের বা রিসার্চাররা এখন পর্যন্ত এটাই বলছেন। এবং আপনি দেখবেন যে অনেকেই বলছেন যে আগামী 2-3 বছর ট্রাভেল বন্ধ থাকার একটা পসিবিলিটি আছে। কারণ কি? কারণ হচ্ছে এই কোভিড এর এফেক্টটা মানে শেষ হয়ে গেলেও এফেক্ট আরো 2-3 বছর স্টে করতে পারে। সো পুরা পৃথিবী কিন্তু এখন টেলিমেডিসিনের দিকে যাচ্ছে। শুধু আমি আর আপনি বা ওই যারা টেলিমেডিসিন নিয়ে কাজ করছেন বা নট অনলি টেলিমেডিসিন, এখন ঘরে বসে জব করছেন অনেকেই, ঘরে বসে বিজনেস করছেন, এই জিনিসটা আরো বাড়বে। এবং এখানে ডায়েটিশিয়ানের ক্ষেত্রে বলবো, আপনি যদি অনেকগুলা ওয়ে আছে, প্রথম কথা বলেছিলাম, আমি বারবার একটা কথাই বলছি যে দেয়ার ইজ নো প্যারামিটার, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ডাইজেশন যে আপনাকে এটা মানতেই হবে, এখানে কোনো লিগ্যাল কিছু নাই। সুতরাং আপনি টেলিমেডিসিনে পেশেন্ট দেখবেন না চেম্বারে বসে পেশেন্ট দেখবেন না হসপিটালে বসে পেশেন্ট দেখবেন, সেটা ঠিক করার দায়িত্ব নিয়ে কিন্তু আমি বসি নাই।
ঠিক আছে? এবং যেহেতু এটা লিগালি কোনো কোনো আমি লিগাল কথাটা বলছি যে একেকজনের একেক মতামত প্রকাশ করছে। মতামতটা আমার মনে হয় যে আপনারা কাজ করেন, ফিল্ডে আসেন, কাজ করে মতামত প্রকাশ করেন। আপনি নলেজ নেন। আজকে আপনি টেলিমেডিসিনে যদি আপনি পেশেন্ট দেখতে পারেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনাকে কোনো টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে টেস্ট দেন। অনেকগুলো হয়ে আছে। আপনি একজন পেশেন্টকে দেখতে চান, আপনি কি আমাকে যথেষ্ট ভালো দেখছেন না? আমরা কি স্কাইপ বা হোয়াটসঅ্যাপ, এখন এগুলো প্রচুর। এখন হচ্ছে গ্লোবালি যে জিনিসটা সবচেয়ে হাতের মুঠায় সেটা হচ্ছে মিডিয়া। কারণ হচ্ছে এত ইজি করা হয়েছে এই মিডিয়া আমাদের জন্য যে আপনি কিন্তু ঘরে বসে থেকে অনেক কিছু করতে পারেন। ভিডিও কল, হ্যাঁ ভিডিও কলে পেশেন্ট দেখছে যে একটা বলেছে, দ্যাটস ইট। আমি সেটাই বলছিলাম যে আমি কিন্তু কথা বলতে পারছি, আমি একজন পেশেন্টকে সামনে বসে যে কথাগুলো বলতে পারবো, আমি কিন্তু ঠিক এভাবে একজনকে ভিডিও কলে বসেও কথা বলতে পারবো। ঠিক আছে? তো সেই বিষয়ে আমার মনে হয় না যে এখন শুধু আমরা না, পুরো পৃথিবী এখন টেলিমেডিসিন এগোবে। সো ডায়েটিশিয়ানরা তো করতে পারেনি, ডক্টররা যেখানে টেলিমেডিসিন সাজেস্ট করছেন, ডক্টররা বলছেন, বিভিন্ন গভর্নমেন্ট বলছেন, বিভিন্ন দেশের গভর্নমেন্ট প্রেসিডেন্টরা বলছেন যে আপনারা বাসায় থাকেন এবং টেলিমেডিসিন ইউজ করেন যতক্ষণ পর্যন্ত আপনি খুব বেশি রিস্কে না যাবেন বা খুব বেশি অসুস্থ হয়ে না পড়বেন, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ডাক্তারের সাথে কথা বলে নিন, কনসাল্ট করে নিন। তো এই জিনিসটা আরো 2-3 বছর থাকবে। আর এবং একটা তারপরে জিনিস প্র্যাকটিস হয়ে গেলে আসলে আমাদের যদি আমরা টেলিমেডিসিনটাকেও যদি কাজে লাগাতে পারি, তো কাজে লাগাতে পারলে তো ক্ষতি কিছু নাই। অতি না, বরং আপনি আরো গ্লোবালি কাজ করতে পারছেন। আপনি দেখেন আপনার একজন পেশেন্ট আসতে হলে আপনাকে বাংলাদেশে, আপনার ঢাকায় অবস্থিত হতে হবে। এক্স্যাক্টলি, আমাকে অর্থাৎ দেখেন, একজন আমি আমি একজন হ্যাঁ জি আপু বলেন। আমি বর্তমানে একটা সংস্থার সাথে কাজ করছি, বর্ডারলেস, যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, যারা বাংলাদেশে আছে ওখানে কাজ করছেন। কারণ তারা হচ্ছে ইংলিশ বোঝে না, তারা আমাকে হায়ার করেছে। কেন? আমি তো তাদেরকে ওই সিঙ্গাপুর গিয়ে তার রোগী দেখতে যাব না, বা সৌদি আরব গিয়ে তার রোগী দেখতে যাব না। তাদেরকে কিন্তু আমার টেলিমেডিসিনের মাধ্যমেই আমাকে আমার পেশেন্ট দেখতে হচ্ছে। সো আমি যেটাকে আমি কাজে লাগাতে পারবো সেটাকে আমি কেন একসেপ্ট করবো না? একটা ভিন্ন ধর্মী জিনিসটা আমাদের একসেপ্ট করতে সময় লাগে, বাট যদি একসেপ্ট করে নিতে পারেন, আপনার কাজের সাথে এটাকে জড়িত করে নিতে পারেন, তাহলে এটা আপনার একটা এক্সট্রা বেনিফিট। অসংখ্য ধন্যবাদ আপু। আসলে আমাদের এই আজকের আলোচনাটা বেশ গুরুগম্ভীর ছিল, যদিও আমাদের নিউট্রিশনিস্ট কিংবা ডায়েটিশিয়ান হিসেবে যারা আমরা পরিচয় দিই তাদের জন্য এই আলোচনাটা আমার মনে হয় খুব জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আমি যদি একটু সামারি করি যে আপু এবং আমি আজকে আমাদের যে আলোচনাটা হলো, এই আলোচনায় আমাদের কিছু জিনিস বের হয়ে এসছে। অর্থাৎ একজন সাধারণ মানুষ তিনি যদি কোনো পুষ্টি সম্পর্কিত, অর্থাৎ ক্লিনিক্যাল নিউট্রিশন নিয়ে আমি যদি কথা বলি, পুষ্টি সম্পর্কিত যদি কোনো তথ্য তিনি জানতে চান, তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোনো একটি হসপিটালের কাজ করছেন কিংবা কোনো একজন প্রফেশনাল ডায়েটিশিয়ানের কাছে গিয়ে যান। সকল পুষ্টিবিদই সকল ডায়েটিশিয়ানই পুষ্টিবিদ, কিন্তু সকল পুষ্টিবিদ আসলে ডায়েটিশিয়ান না। যেমন আমি একজন পুষ্টিবিদ, আমি কোনো ডায়েট সাজেশন দেই না, আমি ওভারঅল নিউট্রিশন কিংবা পাবলিক হেলথ নিয়ে কথা বলি। কিন্তু আমার পাশে যে আপুকে দেখতে পাচ্ছেন, বৃষ্টি আপু, ইনি হচ্ছেন একজন ডায়েটিশিয়ান। ইনি একজন পুষ্টিবিদও এবং একজন ডায়েটিশিয়ানও। তিনি পুষ্টি নিয়েও কথা বলেন এবং তিনি মানুষকে ডায়েট সাজেশনও করেন। তো এই ব্যাপারটা আসলে জনগণের জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। 2 নম্বর যে পয়েন্টটা, ওজন কমানোর এই যে এই ধারণাটা, এটা আসলে কোনো যৌগিক, অর্থাৎ আমাদের দেশে এককভাবে শুরু হয়েছে ব্যাপারটা তা না, গ্লোবালি একটা সমস্যা এবং সারা বিশ্বের নারী পুরুষ নির্বিশেষে আসলে তারা চাচ্ছেন যে তাদের ওজন কমাইতেই হবে এবং এই কমানোর জন্য তারা ডেসপারেট হওয়ার কারণে কিছু কিছু সেক্টরের কখনো কখনো ফ্রডের শিকার হচ্ছেন, কখনো কখনো প্রফেশনালের কাছে গিয়ে তারা এই ধরনের সেবাগুলো নিয়ে থাকছেন। তৃতীয় যে আলোচনাটা আমাদের এখানে উঠে এসেছে যে যদি কোনো ধরনের সাপ্লিমেন্টের দিকে যদি আমরা আগাই, সবচেয়ে ভালো হচ্ছে প্রাকৃতিক সোর্স থেকে গ্রহণ করা। যদি আমরা না পাই, দেন প্রফেশনালের হেল্প নিয়ে তখন আমরা সাপ্লিমেন্টের দিকে আগাতে পারি। আর সর্বশেষ যেই কথাটা আপা বললেন যে টেলিমেডিসিনের কথা, শুধুমাত্র ডায়েটিশিয়ান কিংবা নিউট্রিশনিস্ট না,
আসলে টেলিমেডিসিনের দিকে পুরো বিশ্বই আগাচ্ছে এবং ভবিষ্যতে এই জিনিসটা আস্তে আস্তে আরো বাড়বে। অর্থাৎ আপু আমাদের সাথে খুব সুন্দর একটা উদাহরণ শেয়ার করলেন। তিনি এখন এমন একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, যে অর্গানাইজেশন আসলে তাকে হায়ারই করেছে যে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে যেসব বাঙালি আছে যারা ইংরেজি বোঝে না কিংবা যারা মেডিকেল টার্ম বোঝে না, তাদের জন্য টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু তিনি বাংলাদেশে বসেই কাজ করছেন। এবং শুধু পুষ্টির ক্ষেত্রে না কিংবা ক্লিনিক্যাল নিউট্রিশনের ক্ষেত্রে না, এই ধারণাটা আসলে এখন পিওর মেডিসিন কিংবা ডক্টররাও খুব ভালোভাবে, ইভেন একদম ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রেও তারা অনেক ক্ষেত্রেই ক্লিনিক্যাল মেডিসিনে ক্লিনিক্যাল টেলিমেডিসিনের দিকে তারা ঝুঁকছেন। আর সর্বশেষ কথা আপুর সাথে যদি আমি একটু যোগই করি, যে শুধুমাত্র পুষ্টি নিয়ে কাজ করা এইটা আসলে পুষ্টি একটা ইন্টিগ্রেটেড জিনিস। অর্থাৎ এখানে এগ্রিকালচারও কাজ করবে, পুষ্টি সেক্টরে ডক্টর কাজ করবে, পুষ্টি সেক্টরে নার্স কাজ করবে, এখানে সমাজকর্মীরা কাজ করবে, এখানে একজন কম্পিউটার সায়েন্টিস্টও কাজ করতে পারে, এখানে পুষ্টিবিদ্যা তো কাজ করবেই। যেহেতু পুষ্টিবিদ্যাদের জীবনের লক্ষ্যই হচ্ছে পুষ্টি নিয়ে কাজ করা, তারা তো অবশ্যই কাজ করবে। তো প্রোগ্রামিং লেভেলে কিংবা রিসার্চ লেভেলে আসলে এটা একটা ইন্টিগ্রেটেড পার্ট। কিন্তু আপনি যদি ক্লিনিক্যালি কোনো মানুষের কাছ থেকে সেবা নিতে চান কিংবা ডায়েট চার্ট নিতে চান, আসলে এইটা অমুক যে ডায়েট চার্ট ফলো করে সেই ডায়েট চার্টটা আসলে না, নিজের জন্য অর্থাৎ একজন প্রফেশনালের সাথে কথা বলে আলোচনা করে সেই ডায়েট চার্টটা যদি আপনি গ্রহণ করেন, সেটা হবে হচ্ছে আপনার জন্য সব থেকে ভালো। আর এটা এমন কোনো ব্যাপার না যে বৃষ্টি আপু যে ডায়েট চার্টটা ফলো করে আমি ফলো করলে বোধহয় আমারও ওজন কমবে। ওজন কমবে, কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টি আপুর আরডিএ কিংবা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স আর আমার ডায়েটারি অ্যালাউন্স তো সমান না। তো দেখা যাবে কি আমার চুল পড়ে গেল, কিংবা আমার স্কিন রুক্ষ হয়ে গেল, কিংবা আমার রাতে ঘুম আসছে না, কিংবা আমি অ্যাংজাইটিতে ভুগতে শুরু করলাম, কিংবা আমার পেপটিক আলসার পর্যন্ত হতে পারে, রেনাল প্রবলেম হতে পারে, পাকস্থলীর সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসলে আমরা পড়তে পারি। তবে এই পড়াটা যেহেতু ব্যবসার কথা বললাম, এই পড়াটা আসলে ব্যবসায়িক স্বার্থের দিক দিয়ে তাদের জন্য মঙ্গলজনক। কারণ পুষ্টি নিয়ে যারা কাজ করে তাদের প্রথম লক্ষ্য হচ্ছে এটা র্যাপিড কোনো সলিউশন না। অর্থাৎ দিনের পর দিন ফলো আপে থাকার পরে আপনাকে একটা ফলাফলের পর্যায়ে আসতে হবে। তো এই ফলাফলে আসতে গেলে হয় কি, মানুষ ধৈর্যহারা হয়। ধৈর্যহারা হওয়ার কারণে তারা এখানে সেখানে ছুটোছুটি করে, এবং কি হয় যে অমুকের কাছে গেলে তার 7 দিনে আমার 14 কেজি ওজন কমায় দিল, কি 5 দিনে 15 কেজি ওজন কমায় দিল, এই ধারণার ভিতরে আসলে মানুষ ঝুঁকে। তো এই ধারণা থেকে মানুষকে বের করার জন্যই আজকে আমাদের লাইভটা ছিল। আপু আমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়ার কথা বলে প্রায় 52 মিনিট সময় দিয়ে ফেলেছেন। আপুকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি চান ভবিষ্যতে আমরা আবারও হয়তো আপুকে আনতে পারি, যদি আপুও চান এবং দর্শকও চায়। আর সবার জন্য শুভকামনা থাকলো। আপু যদি শেষ কথা কোনো কিছু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করা থাকে, শেষ করে আমরা এখানেই আজকে প্রোগ্রামটা শেষ করবো। আপু। দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন তাদেরকে একটা কথা বলবো, আমি অলরেডি বলেছি একবার, তারপরেও আরো একটাবার একটু শেয়ার করতে চাই যে মিডিয়াতে কোনো কিছু দেখে সেটা বিশ্বাস করবেন না, সেটা আরো ভালোভাবে জানার চেষ্টা করুন, নিজেই বোঝার চেষ্টা করুন আসলে এটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, সেটা আপনি ইনশাল্লাহ নিজেই বুঝতে পারবেন। এবং আপনার যদি কখনো কোনো দরকার হয়, যেহেতু আমরা এখনো মানে এই লাইনে কাজ করছি, সুতরাং মানে একজন পেশেন্ট যখন আমরা দেখি তখন আমরা কিন্তু তার ভালো মন্দ অনেক কিছু বিবেচনা করে তার অনুসারে একটা চার্ট করে দিই, যেটা আপনাকে কখনো কোনো সাইড এফেক্টের মুখোমুখি করবে না বা কোনো ক্ষতি করবে না বলেই আমরা বিশ্বাস করি। তো দর্শকরা যারা দেখছেন তাদেরকে একটা কথাই বলবো যে যখনই আপনার বিশ্বাস করে ডাক্তারের কাছে যান, অন্য কারো কাছে যান না, ঠিক তেমন যে কোনো স্বাস্থ্যগত বিষয়ে যখন আপনি আপনার স্টেপ নেবেন বা কোনো পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, তখন সেই স্বাস্থ্য প্রফেশনালদের কাছ থেকে নেওয়াটাই বেটার হবে। তো ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ছিলেন, অনেকেই জানতে চেয়েছেন অনেক কিছু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কোশ্চেন করেছেন। আর রাতুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে আসলে এই প্ল্যাটফর্মে এরকম কিছু বলার সুযোগ দিয়েছে। আসলে এই ধরনের কথাবার্তা আমাদের বলার সুযোগ হয় না ওভাবে, নরমালি ডিজিজ নিয়ে কথা বলি আমরা। ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের সবার উদ্দেশ্যে ভালো থাকবেন, এই করোনা কালে নিজেকে নিরাপদে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।